ফলস্বরূপ তার গলার কাটা দাগটা ক্লাডিয়াসের চোখে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ক্লাডিয়াস তীব্র ক্ষোভ অনুভব করে। তার দুহাতের মুষ্টি শক্ত করে বদ্ধ হয়ে যায়। এই কাজ নিশ্চিতই অপহরণকারী করেছে। ক্লাডিয়াসের ইচ্ছে করছে অসভ্যটাকে খুন করে ফেলতে, কিন্তু ওই কয়েদি কোথায় পালিয়েছে কে জানে। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় জোসেফ। দূর হতে নিজের ছেলে এবং প্রিন্সেসকে এভাবে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে জোসেফের চল হা হয়ে যায়। অতঃপর নিজের ছেলের দৃষ্টি প্রিন্সেসের গলার পানে দেখতেই রাগে সে চেঁচিয়ে ওঠে। ক্লাডিয়াস! নাওমি এবং ক্লাডিয়াস দুজনেই চমকে পাশ ফিরে তাকায়। এরকম অকস্মাৎ ডাকে নাওমি ভয় পেয়েছে কিঞ্চিত। সে বিরক্তি নিয়ে বেরিয়ে ওঠে। যেমন বাপ তেমন ছেলে। কথাটা ক্লাডিয়াস শুনতে পায়। নাওমি আর অপেক্ষা করে না, সে বিরক্তি নিয়ে সেখান থেকে প্রস্থান করে। ক্লাডিয়াস তার যাওয়ার পানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। জোসেফ ছেলের এই দুর্দশা দেখে এগিয়ে এসে ছেলের মাথায় একটা গাঁট্টা মেরে বলে, গাধার বাচ্চা, কি করছো তুমি? তোমার সাহস কি করে হয় প্রিন্সেসের দিকে ওরকম নোংরা দৃষ্টিতে তাকানোর? ক্লাডিয়াস বিস্মিত হয়ে প্রশ্ন করে। নোংরা দৃষ্টি? জোসেফ রেগে গিয়ে বলে, একদম মাসুম সাজবে না তুমি। কি ভেবেছো আমি দেখিনি? তুমি প্রিন্সেসকে কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিলে? অসভ্য কোথাকার! ঈশ্বর, আমার মেয়ে দুটোই তো ভালো ছিল। শেষ বয়সে ছাগলকে আমার ঘরে কেন পাঠালে তুমি? এ তো একা ডুববে না, আমাকে নিয়ে একসঙ্গে ডুববে। ক্লাডিয়াস নিজের পিতার কথার অর্থ বুঝতে পারে না। সে তাই আর সময় অপচয় না করে সেখান থেকে প্রস্থান করে। এভাবেও আপাতত তার জরুরি একটা কাজ করতে হবে। ভেজা, জেলান এবং আব্দুল এভাবে হাত পা বাঁধা অবস্থায় লম্বা সময় ধরে বসে আছে। এ পর্যায়ে আব্দুল আর না পেরে বলে উঠল, অনেক সহ্য করেছি। এই সাদা চামড়া গুলোর কি মাথায় আক্কেল জ্ঞান বলতে কিছু নেই নাকি? হাতটা বেঁধে রাখার কোনো মানে হয়? মানুষের প্রকৃতির ডাক পেলে সে কি করবে? প্রকৃতির ডাকের কি কোনো মূল্য নেই নাকি? আব্দুলের কথায় জেইলান এবং বেজা দুজনে অপ্রস্তুত বোধ করল। এই বেচারার মাথা আউলে গিয়েছে তা বুঝতে বাকি নেই তাদের। বেজাত মৃদুস্বরে ধমকে বলে, চুপ করো আব্দুল। আব্দুল মুখ কালো করে চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই কামরার দরজা খোলার শব্দ হয়। বন্ধু তিনজনে আগ্রহ নিয়ে তাকায় দরজার পানে। খোলা দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতিকে দেখে তিনজনই বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছায়। কোনো এক অজানা কারণে বেজাত ভেবেছিল এই কাজে নাওমি জড়িত, তবে প্রধান সেনাপতিকে সে এখানে মোটেও আশা করেনি। কেব গম্ভীর মুখে কামরায় প্রবেশ করে। তার পিছু পিছু প্রবেশ করে আরো তিনজন প্রহরী। বন্দীদের কিছু বলার সুযোগ না দিয়ে কেব সরাসরি জেলানের পানে তাকিয়ে বলে ওঠে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ভেজাত সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। কোথাও যাবে না ও। কেব অহেতুক শব্দ খরচ করে না, সে কেবল প্রহরীদের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। সঙ্গে সঙ্গে দুজন প্রহরী গিয়ে বেহজাত এবং আব্দুলের পেছনে দাঁড়িয়ে তাদের গলায় ছুরি চেপে ধরে। আব্দুল চেঁচিয়ে ওঠে, আরে আরে, আমি কি করেছি? কি হচ্ছে এইসব? আমি তো কেবল শৌচালয়ে যেতে চাইছিলাম। আব্দুলের কথাকে কেউ খুব একটা গুরুত্ব দিল না। কে বাবারও জেলানের দিকে তাকিয়ে বলে, সিদ্ধান্ত তোমার। কোনো চালাকি করার চেষ্টা করলে এই দুজনের গলায় চাকু চালানোর আগে আমার প্রহরীরা একবারও ভাববে না। জেলানের চোখ থেকে আগুন ঝরছে। পালে সে এক্ষুনি কেপকে চিবিয়ে খেয়ে ফেলবে, তবে বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে সে বলে, প্রাসাদ থেকে খানিকটা দূরের পথে এক নিরিবিলি সরু গলিতে এক সৈন্যকে ধারালো খঞ্জর তাক করে চেপে ধরে রেখেছে ক্লাডিয়াস। বেশ ভদ্রভঙ্গিতে সে সৈন্যটাকে নিচু স্বরে প্রশ্ন করে, প্রিন্সেস তোমাকে কি কারণে মুদ্রা দিয়েছে? সত্যি করে বলো। সৈন্য কিছুতেই নিজের মুখ খুলতে রাজি নয়। সে পাল্টা দাপট দেখিয়ে বলে, তুমি নিজের সীমা পার করেছো ক্লাডিয়াস। আমি প্রধান সেনাপতির কাছে তোমার নালিশ নিয়ে যাব। এসব কেমন অসভ্যতা! ক্লাডিয়াস শান্ত থেকেই বলে, প্রিন্সেস এবং তোমার মাঝে কি নিয়ে চুক্তি চলছে তা জানাটা আমার জন্য জরুরি। চুপচাপ আমাকে বলে দাও, কেউ জানবে না কিছু, আমি কথা দিচ্ছি। কিন্তু তুমি হম্পি দম্পি করে আমিও আক্রমণাত্মক হতে বাধ্য হব। সৈন্যকে কিছুটা ভীত দেখালো। ক্লাডিয়াস যে মজা করছে না তা স্পষ্ট। ইতিমধ্যে খঞ্জরের ধারালো অংশ তার গলা স্পর্শ করে আছে। কি এক মুসিবত! প্রিন্সেসের গোপন কথা ফাঁস করলে আবার প্রিন্সেসও তার প্রাণ নিয়ে নিবে। সৈন্য রয়ে শুয়ে বলল, প্রিন্সেস আমাকে একটা জরুরি কাজ দিয়েছেন। ওই যে
এই কয়েদিগুলো ওরা কোথায় থাকতে পারে তার অসম্ভাব্য জায়গাগুলোর তালিকা বলেছেন। আমার কাজ তাদের খুঁজে বের করে ধরে আনা, এই আর কি। শূন্যের কথাটাই বিশ্বাস করলো না ক্লাডিয়াস। সে ভালো করে জানে শূন্য কথা লুকাচ্ছে, তাই সে আরো একটু চেপে ধরে পড়ল। আমি সত্য জানতে চেয়েছি, শুধুমাত্র সত্য। কোনো বানোয়াট কাহিনী শোনার সময় হাতে নেই। শূন্য এবার বিপাকে পড়ল, আর কোনো উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়ে বলল, প্রিন্সেস আমাকে দায়িত্ব দিয়েছিলেন যেন আমি ওই 3 কয়েদির পালানো সাহায্য করি। ওদের কোনো মতে প্রসাদ থেকে বের করে একটা জায়গায় নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু বিশ্বাস করো আমি কিছুই করিনি। আমি প্রিন্সেসের আদেশ পালন করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ওরা তার আগেই লাপাত্তা। ক্লাডিয়াসকে অবাক হতে দেখা গেল। তার বোধগম্য হলো না পুরো বিষয়টা। সে প্রশ্ন করে। প্রিন্সেস এমন আদেশ কেন দিবেন? শূন্য বিরক্তি নিয়ে বলে, সেটা আমি কিভাবে জানবো? আমি কিসের এত স্পর্ধা যে ওনাকে প্রশ্ন করব? হয়তো উনি নিজে ওদের কোনো শাস্তি দিতে যাচ্ছেন। ক্লাডিয়াস আবারও প্রশ্ন করে। তুমি যেহেতু কাজটা করতে পারোনি, সেহেতু তোমাকে মুদ্রা কেন দিল প্রিন্সেস? ওই কয়েদিদের খুঁজে বের করার জন্য আগ্রহী উনি আমাকে মুদ্রা দিয়েছেন। প্রিন্সেসের করা আদেশ, বাকি সকলের আগে যেন আমি ওই কয়েদিদের খুঁজে বের করে প্রিন্সেসের হাতে তুলে দিই। ক্লাডিয়াস শূন্যকে ছেড়ে দিল। ছাড়া পেতে শূন্য দ্রুত সেখান থেকে প্রস্থান করে। ক্লাডিয়াস ভাবুক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। প্রিন্সেসের মনে কি চলছে তা বোঝা দেয়। উনি এই কয়েদিদের সঙ্গে কি করতে চাইছেন? জেলানে চোখের পাতা বেঁধে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। চোখে পট্টি থাকার কারণে বাড়ির ভেতরটা দেখার কোনো সুযোগ নেই। তবে জেলান অনুমান করে সব মুখস্থ করে নিচ্ছে। পালানোর ক্ষেত্রে সব তথ্য বেশ কাজে লাগবে। কামরা থেকে বের হতেই বাম দিকে 13 কদম হেঁটে সিঁড়ি ধরে নামতে হলো প্রথমে। অতঃপর কিছুটা বায়ে ঘুরে 11 কদম হেঁটে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ালো সে। দরজা জাতীয় কিছু একটা তালা খোলার শব্দ ভেসে আসছে কানে। জেলানে ভুরুজোড়া কুঁচকেছে। এই বিধর্মী সাদা চামড়া কোথায় নিয়ে যাচ্ছে তাকে কে জানে। তবে মনে মনে জেলান প্রস্তুত। কোনো ঘাপলা অনুভব করলে সেই সেনাপতির অবস্থাও একদম কাউন্টিয়ান আলবার্টের মতো করে দিবে। দরজা খুলে যেতেই কেব বলল, সামনে সিঁড়ি আছে। ছোট্ট সতর্কবার্তা। জেলানের কপাল কুচকাল। এই বাড়িটা কি 3 তলা নাকি? কিন্তু এরকম কাঠের 3 তলা বাড়ি তো সেই রাজ্যে এখনো তেমন একটা দেখেনি। তাহলে এসব কিছু ভাবতে ভাবতে জেলান সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। মনে মনে সিঁড়ির ধাপ গুনছে সে। 1, 2, 3, 15। কেব দরজাটা ভালো করে আটকে জেলানের পিছু পিছু নামে। জেলান জানে না তাকে কোথায় নিয়ে আসা হয়েছে, তবে সে অনুভব করলো এই জায়গাটা তুলনামূলক কিছুটা ঠান্ডা। শরীরের লোমকূপে কেমন একটা শিহরণ জাগাচ্ছে। তাপমাত্রার এই পরিবর্তনে ভাবুক জেলান হঠাৎই কিছু শুনতে পেল, কারো স্পষ্ট গোঙানির শব্দ। জেলান তড়িৎ প্রশ্ন করে, এখানে কি হচ্ছে? কেব কোনো উত্তর দেয় না, বরং সে জেলানের চোখের বাঁধন খুলে দেয়। সঙ্গে সঙ্গে জেলান চোখ মেলে সামনে তাকায়। জানালাবিহীন একটা মাটির তৈরি কক্ষ। সম্পূর্ণ কক্ষ জুড়ে রাখা যাবতীয় শাকসবজি এবং ফলমূল। খাবার সংরক্ষণের এই কামরার ঠিক মধ্যখানে একটা চেয়ারে হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় বসে থাকা ব্যক্তিকে দেখে জেলান বেশ অবাক হলো। সে অস্ফুট বলে, কেরেম? তন্মধ্যে কেব জেলানের হাতের বাঁধনও খুলে দিয়েছে। কেরেমের মুখ বাঁধা থাকায় সে কিছু বলতে পারছে না, তবে তার বলার চেষ্টার ফলে মুখ থেকে গোঙানির মতো শব্দ ভেসে আসছে। জেলান দেখে কেরেমের দুপাশে দুটো বলবান সৈন্য দাঁড়িয়ে আছে। তাদের হাতের বল যে কেরেমের উপর তারা প্রয়োগ করেছে তা কেরেমের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। জেলান কেপকে প্রশ্ন করে, এসব কি হচ্ছে? কেপ কোনো উত্তর না দিয়ে সৈন্যদের কিছু একটা ইশারা করে। সৈন্যদের একজন ইশারা পেতেই কেরেমের মুখের কাপড়টা খুলে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। কেরেম মুখ দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কেব এবার এগিয়ে গিয়ে কেরেমের চুল মুঠো করে ধরে তার মুখ তুলে কিছুটা ধমকেশ্বরে বলে, আমাকে যা যা বলেছিস সব এখন নিজের রাজকুমারীকে বল। কেরেমকে ভীত দেখাচ্ছে। সে আগুনই করছে, কিছু একটা বলতে চাইছে না। জেলান দেখে সব। শেষ প্রশ্ন করে, কি বলার কথা বলছে কেরেম? কেব আরো শক্ত করে কেরেমের চুলের মুঠি চেপে ধরতেই কেরেম আরেক দফা ভয়ঙ্কর মারের ভয়ে বলতে শুরু করে, আমি মিথ্যা বলছিলাম রাজকুমারী। যুবরাজ ডেনিজেনের মৃত্যুর রোমানিয়াদের কোনো হাত নেই। যুবরাজকে কাউন্টার ইয়ান আলবার্ট খুন করেনি। জেলানের দৃষ্টিতে অবিশ্বাসের ছাপ। কি বলছে এসব কেরেম? সে বিস্মিত স্বরে বলে, এসব তোমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে?
তাই না? এই এই কেভের শিখিয়ে দেওয়া কথা শোনাচ্ছ আমাকে? না, সত্যি বলছি আমি। বরং এতদিন আপনারা যা জানতেন তা মিথ্যা ছিল। যুবরাজের মৃত্যুর সাথেই এই রাজ্যের কোনো হাত নেই। কেরেম মাথা নেড়ে বলে। জেলান জানে না তার প্রতিক্রিয়া এখন কেমন হওয়া উচিত। সে জানে না তার কি বলা উচিত। সে কেবল ফ্যালফাল দৃষ্টি মেলে তাকিয়ে থাকে কেরেমের পানে। তার মনে হচ্ছে সে একটা মিথ্যা দুনিয়ায় বাস করছে। সব থেকে বড় ছলনাটা বুঝি তার সঙ্গে হয়েছে। কেরেম ভীতস্বরে বলতে থাকে, কাউন্ট ইয়ান আলবার্ট নির্দোষ। আলবার্টটা সম্পূর্ণ নির্দোষ। ওদের কোনো হাত নেই এসবে। জেলান অস্ফুট প্রশ্ন করে, তাহলে ভাইজানকে কে মেরেছে? গিরিন্দের প্রিন্স অ্যানাটোডা এবং তার সৈনিকরা, তারা মেরেছে যুবরাজকে। জেলান ধপ করে মাটিতে বসে পড়ে। দুহাতে কপাল চাপড়ে ধরে সে। চোখের সামনে ভাসছে ডেনিজের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ ঘটনা। কিভাবে সে তড়পেছে, কিভাবে সে প্রতিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিভাবে সে এতগুলো মানুষের সঙ্গে প্রতারণা করে গিয়েছে। হায়, এত বিচক্ষণ হওয়া সত্ত্বেও কিনা এ পুরোটা সময় ধরে জেলার নিজেই একটা মিথ্যা দুনিয়ায় বসবাস করছিল। এত সহজ তাকে বোকা বানানো। তার এই মূর্খতার উপর কি সকলে হাসছে না? জেলানকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে প্রধান সেনাপতিকে মনে মনে স্বস্তি পায়। তার কাউন্ট বিনা অপরাধে যেখানে এতটা কষ্ট ভোগ করছে, সেখানে এই মেয়ে তো সম্পূর্ণ একজন অপরাধী। এক মুহূর্তের জন্য জেলা নিজের ভাবনা হতে দ্রুত সোজা হয়ে বসে। চোখের কোণে জমে থাকা পানি হাতের উল্টো পিঠের সাহায্যে মুছে নিয়ে সে ক্রেমের পানে তাকায়। যদি এমন একটা মিথ্যাচারের জন্য ক্রেমকে তার বিষের মতো লাগছে, কিন্তু সত্যি এবং সম্পূর্ণ ঘটনা জানতে সে মরিয়া হয়ে জিজ্ঞেস করে, কেন? ভাইজানকে কেন মারলো? আমার সঙ্গে মিথ্যাচারই বা কেন করা হলো? ক্রেম মাথা নত করে জবাব দেয়, আমি আদেশের গোলাম রাজকুমারী। রাজ পরিবারের সদস্যদের আদেশের পালন করার আমার দায়িত্ব। আমাকে আদেশ দেওয়া হয়েছিল যেন আমি আপনাকে এটা বলি। যুবরাজ ডেনিজকে কাউন্ট ইয়ান আলবার্ট খুন করেছেন। কে তোমাকে এই আদেশ দিয়েছে? বাচ্চা বেগম আয়শা। জেলান বিশ্বাস চূড়ান্ত সীমায়। হিসাব মিলছে না তার। বাচ্চা বেগম কখনোই তাকে কিংবা ডেনিসকে পছন্দ করত না, এটা জেলানের অজানা নয়। তবে সেই অপছন্দের জের ধরে তিনি জেলানকে এরকম একটা ধোকায় ফেলবে, এতে বাদশা বেগমের কি লাভ? এ পর্যায়ে প্রধান সেনাপতিকে বলে ওঠে, কি ব্যাপার রাজকুমারী, হিসাব মিলছে না আপনার? আমি বুঝিয়ে বলবো। আচ্ছা, শুরু করি তবে। আপনার সৎ মা অর্থাৎ বাদশাহ বেগম আয়েশা গ্রিকদের সঙ্গে হাত মিলিয়ে যুবরাজ ডেনিসকে খুন করিয়েছেন। বাদশাহ বেগমের স্বার্থ হচ্ছে নিজের ছেলের পথের কাঁটা দূর করা, বাকি রইল গ্রিকদের স্বার্থ। তবে ওরা দুই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে নিজেদের কোনো স্বার্থ হাসিল করতে চেয়েছে বোধহয়। জেলানকে আর বুঝিয়ে কিছু বলতে হয় না। সে ধীরে ধীরে সবটা বুঝতে পারে। মস্তিষ্কের জটগুলো যেন আপনা আপনি খুলে যাচ্ছে। এজন্যই ভাইজানের মৃত্যুর পর আয়েশা বেগম সান্ত্বনা দেওয়ার নাম করে সে জেলানকে উস্কে দিয়েছিল। এজন্য এই মহিলা জেলানের মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রতিশোধের বলি আওড়াচ্ছিল বারবার, যেন জেলান এই ফাঁদে পা দিয়ে রোমানিয়া এসে পৌঁছায়, যাতে হত্যা কিংবা হত্যা চেষ্টার দায়ে রোমানিয়ানদের হাতে জেলানের মৃত্যু হয়, যাতে যুবরাজ বেহেজাদের সিংহাসন আরোহণের পথে আর কোনো বাধা না থাকে। কেব নীরবে পরখ করে জেলানের রক্তশূন্য দৃষ্টি। সে আর এখানে সময় অপচয় করে না। সে ক্রেমের হাত পায়ের বাঁধন খুলে তাকে নিজের সঙ্গে করে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে বেরিয়ে যায়। যুবরাজের চোখ থেকেও তো মিথ্যার পর্দা সরাতে হবে তার। জেলান ততক্ষণ এই কামরায় বন্দি থাকুক। কাউন্টের জ্ঞান ফেরার আগ পর্যন্ত এই ছলনাময়ী না হয় একাকিত্ব, হতাশা এবং প্রতারণার অনলে তড়পাতে থাকুক। ওসব দেখা কেবের বিষয় নয়। অন্ধকার কক্ষটাকে মৃদু আলোকিত করে রেখেছে টিমটিম করে জ্বলতে থাকা দুটো মোমবাতি। সেই মোমবাতির আলোতে আব্দুল দু চোখ মেলে দেখছে কক্ষের এক কোণে মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় বসে থাকা যুবরাজকে। যুবরাজ বেহেজাদ, তুরস্কের ভবিষ্যৎ সম্রাট। হ্যাঁ, একজন ভবিষ্যৎ সম্রাট যে এরকম অভ্রান্তের মতো মেঝেতে বসে থাকবে, এই দৃশ্যটা বেশ দুর্লভ বটে। বেহেজাদের মস্তিষ্ক জুড়ে আলোড়ন চলছে। এই তো কিছুক্ষণ আগেই প্রধান সেনাপতি কেরেমকে নিয়ে কক্ষে এসে উপস্থিত হয়েছিল। অতঃপর কেরেম স্বীকার করে এতদিন ধরে লুকিয়ে রাখা ভয়ঙ্কর সত্যগুলো। বাকি সব সত্য বেহেজাদকে যতটা না আঘাত করেছে, তার থেকে বেশি আঘাত করেছে তার নিজের মায়ের সত্যিটা। ভাইজানের খুনে বেহেজাদের মা শামিল। বেহেজাদের সিংহাসনের পথ শিথিল করতে ডেনিসকে খুন করা হয়েছে। বেহেজাদ একজন খুনির সন্তান। এর থেকে নির্মম সত্য আর কি বা হতে পারে? বেহেজাদের মনে হচ্ছে ডেনিস খুন হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে সে নিজেই। তার জন্যই তো তার মা এত নোংরা এবং জঘন্য একটা অপরাধ করতে পেরেছে।
ডেনিসের আজকে না থাকার পেছনে কিছুটা হলেও বেহেজাত দায়ী। অদ্ভুত এই অপরাধবোধ বেহেজাতকে সম্পূর্ণ আষ্টেপৃষ্ঠে ধরে। কি বোকা সে, কি মূর্খ সে, কি সহজে তাকে বোকা বানালো সবাই। এরকম মূর্খতা নিয়ে কিনা সে সিংহাসনের উত্তরাধিকার হবে? এরকম অবিবেচক এক যুবরাজ যদি রাজ্যের বাদশা হয়, তবে সেই রাজ্য এবং রাজ্যের প্রজারা তো সকলেই ডুববে। বেহেজাত এসব ভাবতে ভাবতে নিজের উপরেই হেসে ওঠে। অদ্ভুত সেই হাসির ভঙ্গিমা আব্দুলকে আতঙ্কিত দেখায়। তার কাছে মনে হয় তার সামনে কোনো পুরুষ নয়, বরং কোনো অশরীরী বসে আছে। সুন্দর দেখতে কোনো পুরুষ মানুষের হাসি এতটা গাহিম এবং ভয়ঙ্কর দেখতে হয়? বেহেজাত হাসতে হাসতে হুট করে ক্ষোভে ফেটে পড়ে। রাগের চোটে সে দেয়ালের সঙ্গে নিজের মাথাটা জোরে জোরে ঠুকতে শুরু করে। আব্দুলের ইচ্ছে হয় ছুটে গিয়ে যুবরাজকে বাধা দিতে, কিন্তু সে ছুটে যেতে পারে না, না পারে কিছু বলতে। যার আগে প্রধান সেনাপতি তার মুখটাও বেঁধে দিয়ে গিয়েছে। কারণটা বোধহয় তার বলা অতিরিক্ত কথা। আব্দুল অসহায় ভঙ্গিতে কেবল তাকিয়ে দেখে সম্পূর্ণ দৃশ্যটা। বেহেজাত জানে না তার এই দাবানল সম ক্ষোভ কার জন্য, নিজের জন্য, নিজের মায়ের জন্য, নাকি গ্রিকদের জন্য। বেহেজাতের মস্তিষ্কে এখন স্থির অবস্থায় কিছু ভাবার পরিস্থিতিতে নেই। তার চোখের সামনে কেবল বারবার ভাইজানের মুখটা ভেসে উঠছে। মা কি করে পারলো ভাইজানকে খুন করতে? ডেনিস তো কখনো কাউকে অসম্মান করেনি, কিংবা সামান্যতম বেয়াদবি করেনি। ওরকম ভালো একটা ছেলেকে মারার পূর্বে কি বাদশা বেগমের একবারও বুক কাঁপেনি? এতটা পাষণ্ড হয়ে গিয়েছেন তিনি, নাকি তিনি আগে থেকেই পাষণ্ড ছিল? বোধহয় বেহেজাতই কখনো তা লক্ষ্য করেনি। দেয়ালে মাথা টুকতে টুকতে একটা সময় বেহেজাত ক্লান্ত হয়ে থেমে যায়। মাথাটা পিছনের দিকে এলিয়ে দিয়ে দু চোখ বুজে নেয়। ভেতরটা পুড়ে আঙ্গার হয়ে গেলেও দু চোখ দিয়ে সামান্যতম জল নামে না তার। নিষ্ঠুর মায়ের গর্ভজাত সন্তান কিনা, এজন্যই বোধহয় কোনো পরিস্থিতি তাকে কাঁদাতে পারে না। বেহেজাতের বদ্ধ চোখের পাতায় ভেসে ওঠে আরও একটা মুখ, প্রিন্সেস নাওমির। নাওমির সে কি দৃঢ় বিশ্বাস ছিল যে তার ভাই নির্দোষ। আজ নাওমির সেই দৃঢ় বিশ্বাসের সামনে বেহেজাতের মূর্খতার হার হয়েছে। বেহেজাত পরাজিত হয়েছে ওই জেদি মেয়ের একরোখা বিশ্বাসের সামনে। রাত গভীর হয়। অপরাধ বোধ, প্রতারিত হওয়ার অনুভূতি এবং কোপ সবকিছুতে ডুবে থাকা যুবকের দু চোখেও ঘুম নামে। কষ্টটুকুকে কিছু ঘন্টার জন্য মুক্তি দিয়ে শক্ত মেঝেটাতেই ঘুম দেয় তুরস্কের যুবরাজ। সকাল হয়েছে, বেশ অনেকক্ষণ হলো। কাউন্টিয়ান আলবার্টের জ্ঞান দিনের এই প্রথম প্রহরেই ফিরল। পিটপিট করে চোখ মেলে তাকাতে সবার প্রথমে দেখতে পাই নিজের মাকে। আনাস্তাসিয়া দিনটা ছেলে শিওরে বসেছিল গত দুদিন ধরে। এমনকি 3 বেলার খাবারটাই ইয়ানের কক্ষে বসেই খেয়েছে সে। তাই ছেলের জ্ঞান ফিরেছে, এই ব্যাপারটা সবার আগে সেই লক্ষ্য করল। আনাস্তাসিয়া প্রাণোচ্ছল হেসে নিজের গলার ক্রুশের হারটাতে একটা চুমু খেয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। মমতা ভরা স্বরে বলে ওঠে, বাবা আমার। ইয়ান মায়ের পানে তাকিয়ে মলিন হাসে। আনাস্তাসিয়া ছেলের কপালে একটা চুমু খেয়ে প্রহরীদের চিকিৎসককে ডেকে আনার জন্য বলতে বেরিয়ে যায়। ইয়ান সঙ্গে সঙ্গে ব্যথায় চোখ মুখ কুচকে বড় করে একটা নিঃশ্বাস নেয়। হাত পা সামান্য নাড়ানোর চেষ্টা করে সে। মনে হচ্ছে কয়েক জনম ধরে সে বিছানায় শয্যাশয়ী ছিল। তবে হাত নাড়ানোর ফলে শরীরের উপরিভাগটাও সামান্য নড়ে ওঠে, যার ফলে তাদের জখমগুলো মুহূর্তেই ব্যথায় কামড়ে ধরে। ইয়ান মৃদুস্বরে আহ উচ্চারণ করে চোখ বুজে নেয়। ঠিক সেই মুহূর্তে প্রধান সেনাপতি কেপ কামরায় প্রবেশ করে। রাজমাতার মুখে খবর শুনেই সে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়েছে। কাউন্টকে এভাবে আর্তনাদ করতে দেখে সে ব্যস্ত হয়ে এগিয়ে আসে। কাউন্ট, অবশেষে আপনার জ্ঞান ফিরল? বেশি অসুবিধা হচ্ছে? ব্যথা হচ্ছে? একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি চিকিৎসককে নিয়ে আসছি। কেপ বেরিয়ে যেতে উদ্যত হতে ইয়ান পিছু ডাকে। দাঁড়াও। কেপ আদেশ মেনে দ্রুত স্থির হয়ে কাউন্টের শিওরে এসে দাঁড়ায়। ইয়ান এবার ব্যথাটুকু হজম করে নিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে প্রশ্ন করে, কোথায় ছলনাময়ীটা? কোথায় মাহাশা? কোথায়? কেপ যেন বিপাকে পড়ে গেল। জ্ঞান ফিরতেই কাউন্ট সর্বপ্রথম ওই মেয়েটার কথা জিজ্ঞেস করছে। এটা কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? কাউন্টের মুখ থেকেও বোঝা যাচ্ছে না ওনার অনুভূতির সম্পর্কে। এত কিছু পরে যদি কাউন্ট ওই মেয়েটার কথা চিন্তা করে, তবে কেপ খুবই মনক্ষুণ্ণ হবে। কেপের থেকে কোনো উত্তর না পেয়ে ইয়ান আবারও বলে ওঠে, আমার প্রশ্নের জবাব দাও কেভ। কেপ দ্বিধাহীন গলায় বলে। রাজমাতা ফাঁসির আদেশ দিয়েছিলেন। ইয়ান মোটেও প্রতিক্রিয়া দেখায় না, বরং স্বাভাবিক স্বরে বলে, তারপর গতকাল ওনাদের ফাঁসি হওয়ার কথা ছিল। এবার আগের থেকেও শীতল স্বরে কাউন্টিয়ান আলবার্ট প্রশ্ন করে, ফাঁসি সম্পন্ন হয়েছে? না, ফাঁসির মঞ্চে তোলার পূর্বেই আমি ওনাদের প্রাসাদ থেকে সরিয়ে গোপন এক জায়গায় আটকে রেখেছি। বর্তমানে সকল সৈন্যরা ওনাদের খোঁজ করছে।
কেউ জানে না যে এই ঘটনায় আমি জড়িত। আপনি কি আমি প্রথম জানালাম। এরকম দুঃসাহসের জন্য ক্ষমা করবেন কাউন্ট, কিন্তু এরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া উচিত বলে আমার মনে হচ্ছিল। তাই কেবল আপনি সুস্থ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আমি ওনাদের শাস্তি স্থগিত রাখতে এই পদক্ষেপ নিয়েছি। আমি কোনো অন্যায় করে থাকলে আপনার নির্ধারিত যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। ইয়ান কিছুক্ষণ নীরব রয়, অতঃপর সোজা হয়ে বসার চেষ্টা করতে করতে বলে ওঠে, ভুল কিছু করনি। প্রতারণা, হত্যা চেষ্টা, অপহরণ, এগুলো অপরাধের শাস্তি কেবল ফাঁসি হতে পারে না। আমার জ্ঞান ফেরার পূর্বেই ওর ফাঁসি হয়ে গেলে আমি কখনো শান্তি পেতাম না, সবসময় অতৃপ্ত এবং অসন্তুষ্ট রয়ে যেতাম। কেউ এগিয়ে গিয়ে কাউন্টকে উঠিয়ে বালিশে কিছুটা হেলান দিয়ে বসতে সাহায্য করে। ইয়ানের শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তবে নিজ সেনাপতির সামনে ওভাবে শুয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না বলে সে উঠে বসেছে। ব্যথাটুকু দম খিচিয়ে গিলে নিচ্ছে সে। কেব বলে, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাকে জানানোর ছিল কাউন্ট। কি? আপনি আদেশ দিয়েছিলেন কেরেম নামক ওই লোকটাকে খুঁজে বের করতে। আপনার বিশ্বাস ছিল ওই লোকটা কিছু না কিছু অবশ্যই জানে। আপনার বিশ্বাস ভুল ছিল না। রাজ্য ছেড়ে পালানোর সময় লোকটাকে আটক করি আমি। ওর থেকে সত্য কথাও আদায় করা হয়েছে। আমাদের ধারণাই ঠিক ছিল। নোংরা একটা ষড়যন্ত্রে আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। যুবরাজ দেনিজ অর্থাৎ রাজকুমারী জেইলানের ভাইয়ের আসল খুনি হচ্ছে তার সৎমা এবং গ্রিক। কেব সম্পূর্ণ সত্যটুকু ইয়ানকে বুঝিয়ে বলে। সেই সঙ্গে এও জানায় যে জেলানের চোখ থেকে মিথ্যার পর্দা সরানো হয়েছে। ইয়ান সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে ভাবার সুযোগ পায় না। তার আগে কেব তাকে আরও একটা সত্যি জানায়। সেটা হলো কয়েদিদের মধ্যে বেহেজাত নামক যুবকটি হলো জেলানের সৎ ভাই এবং তুরস্ক সাম্রাজ্যের ভবিষ্যৎ বাদশা। তাকে ওই সম্পূর্ণ সত্যটা জানানো হয়েছে। ইয়ান কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পেল না। তার আগেই রাজমাতা আনাস্তাসিয়া এবং দুজন চিকিৎসক কামরায় প্রবেশ করে। চিকিৎসকরা দ্রুত কাউন্টিয়ানের পরিস্থিতি পরীক্ষণে ব্যস্ত হয়ে যায়। ইয়ান আর তো শব্দও করে না। তার মনে এই মুহূর্তে কি চলছে সেটা কেবল সেই জানে। ইয়ানের জ্ঞান ফিরেছে এবং তার পরিস্থিতি এখন আগের তুলনায় ভালো। খবরটা পেতে পরিবারের সকল সদস্য একে একে এসে কাউন্টের সঙ্গে দেখা করে যাচ্ছে। ম্যাথু এসে ভাতিজাকে বুঝিয়ে গেল, বলে গিয়েছে রাজ্য কিংবা সভা নিয়ে যেন আপাতত কোনো চিন্তা না করে। সেসব সামলানোর জন্য রাজমাতা, ম্যাথিউ এবং প্রধান সেনাপতি আছে। মন্ত্রীরাও নিজেদের কাউন্টের অনুপস্থিতিতে বেশ সহায়তা করছে। এদিক দিয়ে ইয়ান কিছুটা নিশ্চিত। এক সপ্তাহ সময় নিয়ে অন্তত কিছুটা সুস্থ হয়ে ওঠার মতো ফুরসত পেল সে। আনাস্তাসিয়া একান্তে ছেলের সঙ্গে মাহেশা নামক মেয়েটাকে নিয়ে কথা বলে। জানায় যে ওই প্রতারক মেয়েটা এবং তার সঙ্গীদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হবে। অতঃপর তাদের যথাযথ শাস্তি দেওয়ার মাধ্যমে সকলের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। আনাস্তাসিয়া এও জানায় যে সে নিজে কাউন্টের জন্য চমৎকার সব পার্টির তালিকা তৈরি করছে। একবার এই ঝামেলা মিটতে এবং ইয়ান সুস্থ হতে রাজ্যের জন্য উপযুক্ত কাউন্টেস নির্বাচন করা হবে। ইয়ান এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই দেখায় না। নিরাপত্তাকে সম্মতির লক্ষণ ভেবে আনাস্তাসিয়া বেশ খুশি হয়। আনাস্তাসিয়া বেরিয়ে যেতেই ক্যামেলি এবং নাওমি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে। কেঁদে কেটে খুব লাল করে ফেলা নাওমি ভাইকে সুস্থ অবস্থায় বসে থাকতে দেখেই আবেগী হয়ে ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে। অকস্মাৎ আলিঙ্গনে ইয়ান চাপা আর্তনাদ করে ওঠে। নাওমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পেছনে সরে যায়। ক্যামেলির পেছন থেকে এসে নাওমির উদ্দেশ্যে বলে, বোকা, কাউন্টের বুকে জখম না, একটু তো খেয়াল করবি। নাওমি অপরাধীর ন্যায় বলে, দুঃখিত, আমার খেয়াল ছিল না। বেশি ব্যথা করছে? আমি চিকিৎসককে ডেকে আনবো? আমি আসলে বুঝতে। ইয়ান মৃদু হেসে বলে, থাম, কিচ্ছু হয়নি আমার। বুকে ছুরি চালানোর মতো অপরাধ করিসনি তো কোনো। কত মানুষ তো ছুরি চালিয়ে অনুতপ্ত হয় না। তুই আঘাত করিসনি আমাকে। নাওমির মন আর একটু খারাপ হয়ে যায়। ভাইয়ের কথার অর্থ এবং ইঙ্গিত দুটোই সে বুঝতে পারে। সে বলে ওঠে, ওই মেয়েটাকে ভুলে যাও ভাই, অসভ্য একটা মেয়ে। আমি ওকে কখনো ক্ষমা করবো না। সামনে পেলে ওর চুলের মুঠি ধরে ওর পেটে ছুরি চালাতাম। বর্বর মেয়ে কোথাকার। ইয়ান অন্যমনস্ক হয়ে বলে বসে, ভুলতে পারবো না। কিছু মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হয়। তাদের দেয়া জখমগুলো আজীবন শিক্ষা হিসেবে জীবনে রয়ে যায়। এই পর্যায়ে নাওমিকেও ভাবুক দেখালো। সেও অন্যমনস্ক হয়ে যায়। চোখের পাতায় ভেসে ওঠে একটা অপহরণকারীর মুখ। আনমনে প্রিন্সেস বলে ওঠে, কখনো কখনো সেসব শিক্ষাগুলো সব থেকে গভীর জখম হয়ে রয়ে যায়। খঞ্জর, তীর, তলোয়ার এসব কিছুর থেকেও ধারালো হলো প্রতারণা এবং ছলনার ধার। কিছু মানুষ জেনে বুঝে প্রতারিত হয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে। ইয়ানের কথার আর্থিক অংশ বোধগম্য হলেও নাওমির কথার কোনো অর্থ বুঝে উঠতে পারে না ক্যামেলিয়া। সে বিরক্ত হয়। ইয়ানের নীরব প্রণয়ের আগুনে কি নাওমিও জ্বলছে নাকি কে জানে।
তবে ক্যামেলিয়ার একটুও মায়া অনুভব হয় না। সে কঠোর স্বরে বলে, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলা উচিত। অথচ আমাদের কাউন্ট কিনা এখনো সে একই জায়গায় আটকে আছে। অপরদিকে মাননীয় প্রিন্সেসও নিজের ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে ভারী ভারী বুলি আওড়াচ্ছে। ইয়ান এবং নাওমি দুজনেই নীরব রয়। ক্যামেলিয়ার কথার কোনো প্রত্যুত্তর করে না তারা। ঠিক এমন সময় কক্ষের দরজায় করাঘাতের শব্দ হয়। ইয়ান অনুমতি দিতে প্রধান সেনাপতি কক্ষে প্রবেশ করে। তবে কক্ষে প্রিন্সেস এবং লোনাকে দেখে সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনারা ব্যস্ত হলে আমি পরে আসছি কাউন্ট। ইয়ান কিছু বলতে নেবে তার আগেই ক্যামেলিয়া কিছুটা বিদ্রুপ করে বলে, আপনার এই অবস্থার জন্য কেবলমাত্র এই কায়েদি মেয়েটাকে কেন দায়ী করা হচ্ছে কাউন্ট? দায় তো তাদেরও, যারা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আপনার নিরাপত্তার দায়িত্ব এমন অযোগ্য কারো হাতে থাকাটা কি আদৌ সমীচীন? ক্যামেলিয়ার কথার তীর কার দিকে ছুটছে তা কক্ষে উপস্থিত কারোই বুঝতে অসুবিধা হয়নি। কেপ থমথমে মুখ নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। ইয়ান কুচকে রাখা দৃষ্টি মেলে ক্যামেলিয়ার পানে তাকায়। ক্যামেলিয়া সে দৃষ্টি দেখে সঙ্গে সঙ্গে বলে, ভুল কিছু বলেছি? ইয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। ক্যামেলি এবং কেবের দ্বন্দ্ব নিয়ে সে খুব একটা মাথা ঘামালো না। তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের মাঝে হস্তক্ষেপ করার কোনো মানে হয় না। শীতকালকে বিদায় জানিয়ে বসন্তের রঙে প্রকৃতি সেজেছে। পাখিদের কিচিরমিচির এবং ফুলের সমারোহে রাজ্য মুখরিত। ইয়ানের জ্ঞান ফিরেছে আজ 5 দিন হয়ে গিয়েছে। এই 5 দিনে সে নিজের কামরা ছেড়ে বিশেষ কোনো প্রয়োজনেও বের হয়নি। সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে দ্রুত সুস্থ হওয়াটাই আপাতত তার মূল লক্ষ্য। অসুস্থ শরীর নিয়ে দৌড়াদৌড়ি করে ফের শয্যাশয়ী হওয়ার থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিজের দায়িত্বে ফেরাটাকে বেশি উপযোগী মনে হচ্ছে তার। বুকের জখমটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে, তবে মূল পীড়াটা দিচ্ছে পেটের জখম। আঘাতপ্রাপ্ত জায়গাটা এখনও শুকাতেই চাইছে না। তবে চিকিৎসকরা আশাবাদী, যেহেতু শীত গড়িয়ে বসন্তকালের সূচনা হয়েছে, সেহেতু একটু সময় নিলেও ঘাটা শুকিয়ে যাবে বলে আশা রাখা যায়। এত কিছুর মাঝে আরেকটা কাজ করেছে প্রধান সেনাপতি। সেটা হচ্ছে কাউন্টের কক্ষের বাহিরের নিরাপত্তা আরও জোরদার করেছে। পূর্ববর্তী প্রহরীদের সরিয়ে নতুন প্রহরী নিয়োগ করেছে। পাহারা জোরালো করেছে। কাউন্টে যেন আনা খাবারটা আগে পরীক্ষা করে তারপর কামরায় পাঠাচ্ছে সে। গত 5 দিনে ইয়ান মাহাশা কিংবা তার সঙ্গীদের ব্যাপারে কোনো মন্তব্যই করেনি। একবারও জানতে চায়নি তাদের কি অবস্থা বা কোথায় আছে। কেব যখন তাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছে তখন কেবল উত্তরে অপেক্ষা করতে বলেছে সে। গত 5 দিনে ইয়ানের প্রতিক্রিয়া কেবকে অনেকটাই অবাক করেছে। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর কাউন্টের এরকম নির্লিপ্ততা তাকে খুব ভাবাচ্ছে। বারবার তার মনে খটকা লাগছে। আবেগে ভেসে যদি কাউন্ট নরম আচরণ করে মেয়েটার সাথে, কেব চায় না কাউন্ট আর নরম হোক। অপাত্রে নমনীয়তা এবং অনুভূতি ঢালার কোনো মানেই হয় না। নাওমিকে আজকাল বেশ বিষণ্ণ দেখায়। কি কারণ তা কারও জানা নেই। ক্যামেলি আজ সকাল সকাল সিবিইউ প্রাসাদে এসে উপস্থিত হয়েছে। আজকাল তারও কেমন নিজেকে একা মনে হয়। হুট করে যেন তার চারিপাশের সকলে বদলে গিয়েছে। বাবাকে সার্বক্ষণিক কেমন থমথমে দেখায়। ইয়ান এবং নাওমিকেও অন্য জগতে ডুবে থাকে। তাদের অর্ধেক কথা তো সকলের মাথার উপর দিয়ে যায়। বাকি রইল অ্যানা। রাজমাতার রাজ্য তোলপাড় করে ফেলছে কয়েদিদের খুঁজে বের করতে। অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর মতো তার হাতে সময় নেই। সারাদিন প্রাসাদে শুয়ে বসে এবং বই পড়ে কাটিয়ে বিকেলের দিকে ক্যামেলিয়ার সময় অতিবাহিত করার জন্য নাওমির কক্ষে এসে উপস্থিত হয়। নাওমি তখন ভাবুক ভঙ্গিতে নিজ কক্ষের বারান্দায় বসেছিল। হাতে তার থালি ভর্তি কালো আঙুর। থোকা থেকে একটা একটা করে আঙুর ছিঁড়ে সে মুখে দিচ্ছে এবং কিছু একটা ভাবছে। ক্যামেলিয়া ধূপ করে এসে তার পাশে বসে বলে, এত কি ভাবছিস? আঙুলের ব্যবসা করবি নাকি? দ্বীপ অঞ্চলে আঙুলের ভালো চাহিদা শুনেছি আমি। নাওমি ভাবনা থেকে বেরিয়ে ক্যামেলিয়ার কথা জবাব দিয়ে বলে, কি যাতা বলছো? ক্যামেলিয়া সামান্য হেসে থালা থেকে একটা আঙ্গুর ছিঁড়ে নেওয়ার জন্য সামনের দিকে ঝুঁকতেই তার চোখ পড়ে নাওমির গলায়। সে সঙ্গে সঙ্গে নাওমির গলায় ঝুলতে থাকা কৃত্রিম প্রজাপতির হাড়টা ছুঁয়ে প্রশ্ন করে, এই, এটা কোথায় পেয়েছিস রে? কি সুন্দর! সাদা রঙের প্রজাপতিটাকে খুবই জীবন্ত মনে হচ্ছে। নাওমি অপ্রস্তুত ভঙ্গিতে জবাব দেয়, এটা 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 একজন কারিগরকে দিয়ে আমি বানিয়েছিলাম। ভিনদেশি কারিগর একজন বাণিজ্য করতে কিছুদিনের জন্যই রাজ্যে এসেছিলেন। উনিই বানিয়ে দিয়েছেন। এখন উনি রাজ্যে নেই। নাওমির কথার ধরনে ক্যামেলিয়ার কপাল কুঁচকে আসে।
সে বলে ওঠে, আগে তো কখনো এটা তোর গলায় দেখিনি। উদ্ধার হয়ে তুই ফিরে আসার পর থেকে এটা সর্বক্ষণ তোর গলায় ঝুলছে। তুই তো অলংকারের প্রতি খুব একটা আগ্রহী না আমার জানা মতে। নাওমি এবার কিছুটা অন্যমনস্ক হয়ে বলে। সময়ের সঙ্গে আগ্রহ তো বদলাতেও পারে। ক্যামেলিয়ার পছন্দ হলো না উত্তরটা। এরকম অন্যমনস্ক বাবা, ইয়ান এবং নাওমিকে তার মোটেও ভালো লাগে না। সে তাই প্রসঙ্গ বদলে বলে, তোদের এই বীর বাহাদুর প্রধান সেনাপতিকে আজকাল লক্ষ্য করেছিস? নাওমি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি লক্ষ্য করব? ওর চোখে মুখের ভাষা বদলেছে। মনে হচ্ছে গভীর কিছু একটা লুকিয়ে বেড়াচ্ছে। চেহারাটা কেমন চোর ডাকাতদের মতো লাগে দেখতে। নাওমি এবার আরো অবাক হয়ে বলে, কি বলছো? আমার তো এমন মনে হয়নি। দেখতে তো ঠিকঠাকই আছে মনে হয়। ক্যামেলিয়া বিরক্তি নিয়ে বলে, ধুর, তোর এবং আমার দৃষ্টি এক হলো নাকি? আমি ওকে যে দৃষ্টিতে দেখি তুই ওই দৃষ্টিতে দেখিস না। তুমি ওকে কোন দৃষ্টিতে দেখো? আমি তো ওকে এতদূর বলেই ক্যামেলিয়া থেমে যায়। খেয়াল হতে দ্রুত সে নিজের মুখের লাগাম টানে। দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, দেখ, তুই তোর আঙুর খা, আমার অনেক কাজ আছে। বলেই ক্যামেলিয়া হনহনিয়ে হেঁটে বেরিয়ে যেতে নেয়। নাওমি পিছনে আয়েশ করে বসে আঙ্গুর মুখে দিয়ে বলে, জরুরি কাজটা কি প্রধান সেনাপতি কেন্দ্রিক? ক্যামেলিয়া অবাক হয়। পর মুহূর্তে সে আরো দ্রুত পা চালিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। নাওমি মিটমিটিয়ে হাসতে থাকে দরজার পানে তাকিয়ে। বহুদিন পর তার ঠোঁটে হাসি ফুটল, আবার মুহূর্তেই তা মিলিয়েও গেল। নাওমির কক্ষ থেকে বেরিয়ে আসা ক্যামেলিয়া দ্রুত কদমে নিজ কক্ষের দিকে হাঁটছিল। তখনই তার চোখ পড়ে করিডোরের অপর প্রান্তে কেপ কেমন ব্যস্ত কদমে কোথাও যাচ্ছে। ক্যামেলিয়ার সন্দেহ দৃষ্টি আবারও গাঢ় হয়। তার মন বারবার কেন বলছে যে এ প্রধান সেনাপতি কোনো শরবত গোলাচ্ছে। নিজের সন্দেহ নিশ্চিত করতে ক্যামেলিয়া কিছু না ভেবেই কেবের পিছনে। আর সে দেখে ছাড়বে যে তার এই সন্দেহটা কি কেবলই মনের ভুল নাকি সত্যি। হুট করে দরজায় করাঘাতের শব্দ পেতেই নাওমি উঠে দাঁড়ায়। এগিয়ে এগিয়ে কামরায় প্রবেশ করে অনুমতি দিতেই তার বিশ্বস্ত সৈন্যকে দেখতে পায়। সৈন্য কামরায় প্রবেশ করে প্রথমে সম্মান প্রদর্শন করে, অতঃপর নিচু স্বরে বলে ওঠে, প্রিন্সেস, কয়েদিদের নিখোঁজ পেয়ে গিয়েছি। নাওমি দ্রুত বলে ওঠে, সত্যি? কোথায় ওরা? ধরে এনেছো? না প্রিন্সেস, ঠিকানা জেনে এসেছি। ধরে আনা সম্ভব না। কড়া পাহারায় রাখা হয়েছে ওদের। সৈন্যরা পাহারা দিচ্ছে। নাওমি অবাক হয়ে বলে, কড়া পাহারা? সৈন্য? কোথায় ওরা? সৈন্য এবার কিছুটা নিচু স্বরে নাওমির প্রশ্নের উত্তর দেয়। সঙ্গে সঙ্গে নাওমি খুব চমকায়। এটা কি করে সম্ভব? এর পিছনে কি কারণ হতে পারে? কোনো যুক্তি মেলাতে পারছে না নাওমি। সৈন্য ডাকতে নাওমির সম্বিত ফিরে। সৈন্য প্রশ্ন করে, এখন আপনি কি আদেশ প্রিন্সেস? নাওমি কিছু একটা ভেবে বলে, ঘোড়া প্রস্তুত করতে বলো আমার। আমি তৈরি হয়ে আসছি। আমাকে ওদের কাছে নিয়ে যাবে তুমি। সৈন্যকে কিছুটা ভীত দেখায়। প্রিন্সেসকে না বলার সাধ্যই তার নেই। তবে এভাবে যাওয়াটাও কতটুকু ঠিক তা সে বুঝতে পারছে না। লুকিয়ে প্রধান সেনাপতির পিছু করাটা ক্যামেলিয়ার জন্য কঠিন কোনো ব্যাপার ছিল না। লোকচক্ষু এড়িয়ে সে কেবের পিছু করতে করতে সোজা কেবের বাড়ির কাছটা এসে পৌঁছেছে। তবে দোতলা কাঠ এবং মোটা পাথরের তৈরি এই বাড়িটার দিকে তাকাতেই ক্যামেলিয়ার ভুরু কুঁচকে এলো। বাড়ির বাহিরে এত নিরাপত্তা কর্মী কেন? তা এরকম শুনশান নিরিবিলি একটা জায়গায় একজন প্রধান সেনাপতির বাড়ির বাইরে এরকম কড়া নিরাপত্তা থাকাটা ঠিক কতটা যুক্তিগত তা ক্যামেলিয়া বুঝে উঠতে পারে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। অন্ধকার নেমে এসেছে চারিপাশে। ক্যামেলিয়া একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে লক্ষ্য করে কেবের গতিবিধি। বাড়ির বাইরে একজন প্রহরীর সঙ্গে কিছুক্ষণ কথা বলে। সে নীরবে বাসার ভেতর প্রবেশ করে। ক্যামেলিয়ার সন্দেহ তবুও দূর হয় না। বাড়ির ভেতর কি এমন আছে যেটা সুরক্ষা রাখতে প্রধান সেনাপতি এত সচেতনতা অবলম্বন করেছেন? আগ্রহী ক্যামেলিয়া এবার লুকিয়ে বাড়ির পেছন দিকটায় যায়। পেছনের দিকটায় লেক থাকায় খুব একটা প্রহরীদের দাঁড়ানোর সুযোগ নেই। যে একজন প্রহরী তবু এদিকে আছে তার চোখ ফাঁকি দেওয়া ক্যামেলিয়ার বাহাতের খেল। প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ক্যামেলিয়া নিজের লকলকে শরীর এবং নেকড়ে সত্তার ক্ষমতা ব্যবহার করে সহজেই পাথর বেয়ে দোতলার একটা কক্ষের জানালার ধারে উঠে দাঁড়ায়। জানালার এপাশ হতেই সে স্পষ্ট শুনতে পায় কেভের গলার স্বর কাউকে ধমকের স্বরে বলছে, দিনে কয়বার শৌচালয়ে যেতে হয় তোমার? আরেকজন পুরুষের গলার স্বর শোনা যায়। প্রকৃতির ডাক এলে আমি সাড়া না দিয়ে থাকি কিভাবে? ক্যামেলিয়া অবাক হয়।
পুরোপুরো সন্দেহ খতিয়ে দেখতে সে ঠাস করে জানালাটা ভেতরের দিকে ঠেলে দেয়। তার হাতের জোরেই কিনা বোঝা গেল না, তবে মুহূর্তেই জানালাটা সম্পূর্ণ খুলে গেল। কেপ সহ কক্ষে উপস্থিত দুজনই চমকে জানালার পানে তাকায়। ক্যামেলা বিস্মিত দৃষ্টিতে দেখে কক্ষে উপস্থিত বাকি দুজনকে। কেপ সম্বিত ফিরে পেতে দ্রুত জানালার দিকে এগিয়ে যেতে নেয়, কিন্তু ক্যামেলিয়া মুখে ঘৃণার ছাপ নিয়ে দ্রুত নিচে নামতে নেয়। তাড়াহুড়ো চক করে লম্বা গাউনে পা বাঁচিয়ে যায় তার। কেপ দৌড়ে এসে হাত বাড়িয়ে দেয়, তবে ততক্ষণে ক্যামেলিয়া সোজা লেকের পানিতে পড়ে গিয়েছে। কেপ চাপা চিৎকার দিয়ে ওঠে। ক্যামেলিয়া, সঙ্গে সঙ্গে কেপ উল্টো ঘুরে দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। বেজাত কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আপন জায়গায় বসে রয়। বাকি রইল আব্দুল। সে নিজের মুখ কালো করে বিড়বিড় করে। আমার প্রকৃতির ডাকের কি হবে? কেবল চিৎকার এবং পানিতে ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে প্রহরীরা দৌড়ে লেকের দিকটা এলো। কেপ ততক্ষণে বজ্রগতিতে দৌড়ে এসে কিছু না ভেবে লেকে ঝাঁপ দেয়। প্রহরীরা এতে আরও চমকায়। ঘটনা কি? প্রথমত কেভের বেইমানি এবং দ্বিতীয়ত দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া দুটো ঘটনায় ক্যামেলিয়ার রাগ সপ্তম আকাশে পৌঁছে দিয়েছে। সে ফোঁসফোঁস করতে করতে সাঁতার কেটে লেকের অন্য তীরে চলে যায়। কেপ ক্যামেলিয়াকে সাঁতার কেটে যেতে দেখে নিজেও চিন্তার দরুন তার পিছু পিছু যায়। যাওয়ার সময় চেঁচিয়ে প্রহরীদের বলে, তোমরা নিজেদের কাজে ফিরো। প্রহরীরা আর দাঁড়ায় না, সবাই ওখান থেকে প্রস্থান করে। ক্যামেলিয়ার সাঁতারের গতি দ্রুত। টেক্কা দিতে কেবের বেগ পোহাতে হচ্ছে। সে তীরে পৌঁছাতে পৌঁছাতে ক্যামেলিয়া স্থলে উঠে রাগে গজগজ করতে করতে নিচের গাউনের নিচের ভাগ হাতের মুঠোয় নিয়ে চিপে পানি ঝরাতে থাকে। কেপ তীরে উঠে দৌড়ে ক্যামেলিয়ার কাছে এগিয়ে এসে তার দুবাহু চেপে ধরে প্রশ্ন করে, ক্যামেলিয়া, ঠিক আছো তুমি? কেবের কথা শেষ হওয়ার পূর্বে ক্যামেলিয়া সম্পূর্ণ বল নিয়ে কেবের বুকের পাঁজরের হাড় বরাবর ঘুষি মেরে চেঁচিয়ে বলে ওঠে, বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক, সবাইকে জানাবো আমি তোমার কুকীর্তি সম্পর্কে। সবার আগে জানাবো কাউন্টকে। ছেড়ে দেবো না তোমাকে। ফাঁসিতে ঝুলা। ক্যামেলিয়ার উচ্চস্বরে বলা কথার পিঠে কেব হতবুদ্ধি হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারে না ক্যামেলিয়াকে কিভাবে থামানো উচিত। তাই বোকার মতো জোট করে একটা চুমুতে আবদ্ধ করে ক্যামেলিয়ার কথা বন্ধ করে। ক্যামেলিয়া চমকায়, বাকরুদ্ধ হয়। অতঃপর আবারও রাগ এসে ঘিরে ধরে তাকে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে আরেকটা শক্ত কিল বসায় কেবের বুক বরাবর। নেকড়ে কন্যার এক কিলে কেব কুপঘাত হয়। ব্যথায় আর্তনাদ করে ওঠে। ক্যামেলিয়া ফুসফুস করে বলে, এখন এত নাক ছিটকানো কোথায় গেল তোমার? আমাকে রুখতে চুমু খাওয়ার নাটক করছো? ভালোবেসে চুমু খেলে তোমার জাত যাবে? কেব বোকার ন্যায় কিছুক্ষণ তাকিয়ে থাকে। অতঃপর ক্যামেলিয়াকে টেনে কাছে এনে তার কোমর জড়িয়ে ধরে। নিচু স্বরে বলে, এবার ভালোবেসে চুমু দিব, জাত যায় কিনা দেখি, তবে ঘুষি মেরে প্রাণ নিও না আর। বলেই কেব আবারও রাগে তিত্তির করে কাঁপতে থাকা অধর ছুঁয়ে দেয়। এবার আর মুখ বন্ধ করার উদ্দেশ্য নয়, বরং সত্যি সত্যি ভালোবেসে। ক্যামেলিয়া টের পায় সেই ভালোবাসা। মনে মনে দ্বিধাগ্রস্ত সে। একটা বেইমানের চুমু খাওয়া কি ঠিক হচ্ছে তার? পরমুহূর্তে মনে মনে ভাবে সে সব পরে দেখা যাবে, আপাতত আগে চুমুর মুহূর্তটা উপভোগ করা যাক। চুমু শেষ হতেই সেই প্রতারককে হাত পা ভেঙে টেনে প্রাসাদে নিয়ে যাবে। ব্যক্তিগত এই মুহূর্তটুকুই ব্যস্ত দুজন টেরই পেল না ওদিকে দোতলার ওই কামরাটায় কার আগমন ঘটেছে। প্রধান সেনাপতির বাড়িটায় বিনা বাধায় প্রবেশ করল এক ছায়ামূর্তি। পথে কেউ তাকে বাধা দেওয়ায় দুঃসাহস দেখায়নি। কে দেখাবে এই দুঃসাহস? নিজেদের প্রাণের মায়ের সকলেরই আছে। সে প্রাণের মায়ের তরে কখনো কখনো প্রধান সেনাপতির আদেশ অমান্য করাটা খুব একটা দোষের নয়। স্তব্ধ বাড়ি তার নিচতলার নির্দিষ্ট দিকের পথ ধরে হাঁটছে ছায়ামূর্তিটা। বসার ঘর, খাওয়ার ঘর, রান্নাঘর সবকিছু পেরিয়ে রহস্যময়ী একটা দরজার সামনে এসে দাঁড়ায় সে। দরজার বাহিরে ঝুলতে থাকা তালাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। অতঃপর নিজের হাতের মুঠোয় থাকা চাবিটার সাহায্যে তালাটা খুলে ফেলে নিঃশব্দে। চাবিটা সে এইমাত্র বাহিরে দাঁড়িয়ে থাকা এক প্রহরীর কাছ থেকে বুঝে নিয়েছে। তার এক বাক্যে প্রহরী সুন্দর করে চাবিটা তাকে দিয়ে দিয়েছে। দরজা খুলে সরু সিঁড়িপথ ধরে নেমে যায় ছায়ামূর্তিটি। সবজি এবং ফলমূল সংরক্ষণের এই কক্ষটিতে কেবলমাত্র একটি লণ্ঠন ঝুলছে। বাইরে এতটা ঠান্ডা না হলেও এই কক্ষের তাপমাত্রাটা তুলনামূলক ঠান্ডা। মাটির তৈরি কক্ষ বলেই হয়তো। লণ্ঠনের টিমটিমে আলোয় পুরো কক্ষে চোখ বোলাতেই সে দেখতে পায় কক্ষের এক কোণে মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা জেলানকে। ছায়ামূর্তিটা নীরবে এগিয়ে যায়। জেলানকে পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে।
গায়ের সাদা রঙা পোশাকটা নোংরা হয়ে কেমন মাটির রঙা একটা বর্ণ ধারণ করেছে। মাথার চুলগুলো অতিরিক্ত রুক্ষ দেখাচ্ছে। বোধহয় বেশ অনেকদিন ধরে পানির ছোঁয়া পায়নি। কেউ দেখে বিশ্বাস করবে যে এটাই তুরস্কের রাজকুমারী? বোধহয় না। তবে কাউন্ট ইয়ান আলবার্ট বিশ্বাস করলেই সত্যিটা। ইয়ান আরও একবার চোখ বোলায় জেলানের পানে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার প্রধান সেনাপতি প্রতারককে বেশ কঠিন পরিস্থিতিতেই রেখেছে কয়দিন। যথার্থ আচরণটুকুই করেছে একদম। একজন রাজকুমারী যার কিনা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ঝোঁক থাকে, মুখটুকু অব্দি ধোয়ার সুযোগ না দেওয়া, খাবারে ইচ্ছাকৃতভাবে রুটিটুকুর সঙ্গে প্রতিবেলায় শুয়োরের গোস্ত পরিবেশন করা, ইবাদত করতে দেওয়ার মতো কোনো পরিস্থিতি না রাখা, নোংরা পোশাক বদলানোর কোনো সুযোগ না দেওয়া এবং প্রায় সময় রাতে লণ্ঠনের আলো না দেওয়া সহ বিভিন্ন ধরনের শাস্তির মুখোমুখি করেছে কেপ। সে বিন্দুমাত্র দোয়া দেখায়নি এই হত্যা চেষ্টাকারীকে। ইয়ান এক হাঁটু ভেঙে মায়েশা শিয়রের নিচু হয়ে বসতে নিলেই টের পায় পেটের কাছে জখমটায় টান অনুভব করছে সে। তাই নিজেকে কষ্ট দিয়ে আর বসে না সে, বরং আপন জায়গায় দাঁড়িয়ে থেকে দুহাত পিঠের পেছনে নিয়ে ভাঁজ করে। জেলানকে মুখে ডেকে ঘুম থেকে তোলার রুচিবোধ করে না বলে সে দুকদম হেঁটে গিয়ে একটা খালি মাটির পাত্রে জোরে লাথি দেয়। লাথির দাপটে পাত্রটা গিয়ে দেয়ালের সঙ্গে লেগে শব্দ তুলে ভেঙে যায়। পাত্র ভাঙার শব্দে জেলানের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠে বসে সে। বুক ধড়ফড় করছে তার। অকস্মাৎ শব্দে যতটা না ভীত হয়েছে সে, তার থেকে বেশি অবাক হয়েছে কক্ষে উপস্থিত ব্যক্তিকে দেখে, যে কিনা নির্লিপ্ত দৃষ্টিতে তাকেই দেখছে। জেলানের জানা নেই তার এই মুহূর্তে কেমন প্রতিক্রিয়া দেওয়া উচিত। সে কেবল নিশ্চুপ ভঙ্গিতে বসে রইল। ইয়ানি নীরবতা ভেঙে প্রথম কথা শুরু করে, বিদ্রুপের সুরে বলে, কি আমাকে জীবিত দেখে খুব হতাশ হচ্ছ? আমার মৃত্যু কামনা করছিলে, তাই না? জেলান কোনো প্রত্যুত্তর করে না, নীরব রয়। কেউ হয়তো এখনো লক্ষ্য করেনি ব্যাপারটা। তবে সত্য জানার পর থেকে সে সম্পূর্ণ নীরব বনে গিয়েছে। কারো সঙ্গেই কোনো কথা বলে না। কেউ কিছু বললেও তার পিঠে টু শব্দও করে না। আর কেউ যেটা লক্ষ্য করেনি সেটা ইয়ানও লক্ষ্য করল না। সে বলে ওঠে, কি রাজকুমারী, চুপ কেন? বলুন, আমাকে জীবিত দেখে আপনার মনক্ষুণ্ণ হয়নি? এবারও জেলান নীরব রয়। ইয়ান বোধহয় বিরক্ত হলো এমন নীরবতায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার ভাইয়ের মৃত্যুর সত্যিটা আমিও জেনেছি। কি অদ্ভুত, তাই না? সকলের সঙ্গে ছলনা করতে করতে একদিন এসে দেখলে সব থেকে বড় ছলনা তোমার সঙ্গে হয়েছে। কেমন অনুভব করছো বলো তো? প্রতারিত হওয়ার অনুভূতি একটু নিজ মুখে ব্যাখ্যা করো তো। জেলান নিষ্প্রাণ দৃষ্টি মেলে কেবল তাকিয়ে রয়। তার ব্যাখ্যা করার মতো কিছুই নেই। সে এখন ঠিক তেমন অনুভব করছে যেমনটা ওদিন প্রতারিত হয়ে জেলানের হাতে আহত হয়ে ইয়ান অনুভব করেছিল। এবারে জেলানের নিশ্চুপ থাকাটা ইয়ানের মাথায় রক্ত চাপিয়ে দেয়। সে রেগে গিয়ে জেলানের সামনে এসে তার দিকে ঝুঁকে তার বাহু চেপে ধরে, হিংস্র ভঙ্গিতে চেঁচায়, আবারও নাটক করছো? চুপ থেকে কি জাহির করতে চাচ্ছ? তুমি অনুতপ্ত? আমাকে ভোলাতে চাইছো? তোমাকে আমি খুন করে ফেলবো। ইয়ানের এরকম হিংস্র কথা বলার ধরন এবং মুখভঙ্গি দেখে এক মুহূর্তের জন্য জেলানের মনে হলো ইয়ান সত্যি সত্যি কোনো রক্তপিপাসুর পুত্র। তবে নিজের অবান্তর ভাবনাকে সে বিশেষ পাত্তা দিল না, বরং অস্ফুটে উচ্চারণ করল, করো খুন, দাও শাস্তি, ভুল করেও দয়া দেখাবে না। ইয়ানের দৃষ্টি অস্থির। সে অগ্নিচোখে জেলানকে দেখছে। পারলে এক্ষুনি খুন করে ফেলে সে। নিজেকে কিছুটা ধাতস্থ করে উঠে দাঁড়ায় সে। পেটের ব্যথার কথা বেমালুম ভুলে বসেছে সে। দুকদম পিছিয়ে গিয়ে কাঠের টেবিলের উপর রাখা মোটা দড়িটা নিজের হাতে নেয় সে। এখানে আসার সময় সঙ্গে করে এটা নিয়ে এসেছিল সে। জেলান মেঝেতে বসে নীরবে দেখে দড়িটাকে। চোখে মুখে প্রশান্তির মৃদু ছাপ ফুটে উঠেছে তার। অবশেষে নিজের ভাগের শাস্তিটুকু পেতে চলেছে সে। এই শাস্তির অপেক্ষাতেই তো সে ছিল। অসহ্য করে জীবন বয়ে বাড়ানোটা বড় কঠিন মনে হচ্ছে তার। সে চাইলেই পারত আত্মহত্যা করে নিজেকে মুক্তি দিতে, কিন্তু হঠাৎ তার বিবেক তাকে এই মহাপাপটা করতে অনুমতি না দেওয়ায় সে আর কিছু করেনি। দুদিন আগেও যখন সে এত এত অপরাধ করে যাচ্ছিল, তখন এই বিবেকটা কোথায় ছিল কে জানে। ইয়ান ধীর কদমে এগিয়ে আসে জেলানের পানে। জেলান টু শব্দও করে না। বসা থেকে উঠে ইয়ানের দিকে পিঠ করে দাঁড়ায় সে। চোখ বুজিয়ে নিজের নিয়তি মেনে নেয়। ধীরে ধীরে সে অনুভব করে তার গলায় দড়ির স্পর্শ। গুল্মলতার মতো পেঁচিয়ে যাচ্ছে যেন। জেলান বুক ভরে নিঃশ্বাস টেনে নেয়। এটাই বোধহয় তার শেষ নিঃশ্বাস নেওয়া। আর কখনো পৃথিবীর এই মুক্ত হাওয়া তার ফুসফুস পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাবে না। এই তো আর কিছুক্ষণ পরই তার হৃদযন্ত্রের ক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
দড়িটা আলতো অবস্থা থেকে ধীরে ধীরে দৃঢ়ভাবে জেলানের গলা পেঁচিয়ে ধরে। ইয়ানের হাতের বল মজবুত হয়, মনে সামান্যতম দয়া নেই তার। আজ ঠিক ততটুকু কঠোর সে, যতটুকু কঠোরতা সেদিন জেলান তাকে ছুরিরাঘাত করার সময় দেখিয়েছিল। গলায় চাপটা দৃঢ়তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে জেলান আর স্থির থাকতে পারে না। শাস্তি এবং মৃত্যুকে মেনে নেওয়া মেনেটাও নিঃশ্বাস স্বল্পতার যন্ত্রণায় ছটফটে ওঠে। গলা কাটা মুরগির ন্যায় তরপাতে শুরু করে সে, না চাইতেও দুহাতে গলার দড়িটা আঁকড়ে ধরে কিছুটা ঢিল করার প্রচেষ্টায়। কিন্তু ইয়ানের হাতের শক্তির সঙ্গে পেরে ওঠে না সে। হা হয়ে আসা মুখটা, প্রায় উল্টে যাওয়া চোখ জোড়া এবং ছটফট করতে থাকা হাত পার অবস্থা ভাবলেশীন ভঙ্গিতে দেখতে থাকে ইয়ান। তাই এই নির্লিপ্ততার আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে আজ বিন্দুমাত্র আশকারা দিবে না সে। জেলানের ভাগের শাস্তিটুকু না দিয়ে আজ এখান থেকে প্রস্থান করবে না সে, মোটেও না। গায়ের ভেজা পোশাকটা বিরক্তি সৃষ্টি করতেই ক্যামেলিয়া ভুরুকুচকে কেপকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিজের প্রতি বিরক্ত ক্যামেলিয়া। কোন শয়তান তার উপর ভর করেছিল কে জানে। তার উচিত ছিল সবার আগে বেঈমানকে প্রাসাদে নিয়ে এর মুখোশ উন্মোচন করে অতঃপর নিজের গায়ের ভেজা পোশাক পরিবর্তন করে নেওয়া। অথচ সে কিনা এখানে দাঁড়িয়ে বেঈমানের কথায় মন হারিয়ে চুমু খেতে ব্যস্ত ছিল। হে, কি অধপতন হলো তার! চুমু খেয়ে মনে হচ্ছে যেন নিজের ইজ্জত এই লেকের পানিতে বিসর্জন দিয়ে দিয়েছে সে। ক্যামেলিয়ার আকস্মিক ধাক্কায় কেপ কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছে। সে লজ্জিত স্বরে প্রশ্ন করে, আমি কি কিছু ভুল করেছি? ক্যামেলিয়ার আগে ফুসফুস করতে করতে বলে, একটুও লজ্জা করলো না আমাকে চুমু খেতে? কেপ বিস্মিত হয়ে বলে, চুমু খেতে লজ্জা লাগে? আমি ভেবেছিলাম ভালোবাসা লাগে। আমি তো ভালোবেসেই। একদম চুপ, মিথ্যাবাদী কোথাকার! আগে আমার ভাইয়ের সাথে বেইমানি করেছো, এখন আমাকে ভুলাতে চাইছো? কেপ সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে ক্যামেলিয়াকে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি আমাকে ভুল বুঝছো। আমি নিজ চোখে দেখেছি তুমি কায়েদিদের পালাতে সাহায্য করেছো, আবার নিজের বাসায় এনে আশ্রয় দিয়েছো। ওদের ব্যাপারে কাউন্ট সব জানে। ওনার আদেশেই কয়েদিরা এখনো আমার কাছে বন্দী। তুমি খামোখা ভুল বুঝছো। এতটুকু শুনে ক্যামেলিয়া অবাক হয়, বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, ইয়ান জানে সব? কেপ মাথা নেড়ে সম্মতি জানায়। ক্যামেলিয়াকে নিশ্চুপ দেখে, কিছু একটা ভাবছে সে। এনা পুরো রাজ্য তোলপাড় করে ফেলেছে কয়েদিদের খুঁজে বের করতে, অথচ ইয়ান কয়েদিদের ঠিকানা জেনেও চুপ। এর পেছনে কি কারণ হতে পারে? ইয়ান কি ওই মাইশাটাকে বাঁচাতে চাইছে? ছুরির আঘাত খেয়েও এই ছেলের শিক্ষা হয়নি? প্রেমে পড়ে আক্কেল বুদ্ধি সব কি কৃষ্ণসাগরে ডুবিয়ে দিয়েছে নাকি? ক্যামেলি এবার আরো বেশি রেগে গিয়ে কেবের বাহুতে মেরে বলে, ও যা বলবে তাই তোমার করতে হবে? প্রধান সেনাপতি হয়ে কোন ঘন্টাটা করেছো তুমি? কাউন্টকে বিপদ থেকে রক্ষা করা তোমার দায়িত্ব না? চোখের সামনে একটা মেয়ে ওকে লাট্টুর মতো ঘোরাচ্ছে, তুমি বসে বসে সেই তামাশা দেখছো? উনি যদি ওই মেয়ের প্রতি অন্ধ হয়ে সেধে আগুনে ঝাঁপ দেয়, তাহলে এতে আমি কি করতে পারি? ক্যামেলিয়া এবার গম্ভীর স্বরে বলে, যেই ভালোবাসা ওকে অন্ধ করে দিয়েছে সেই ভালোবাসার মানুষকে ওর থেকে দূরে করতে হবে। কে ভুরুকুচকে প্রশ্ন করে, দূর বলতে? দূর বলতে সেই মানুষকে চিরতরে শেষ করে দিয়ে ইয়ানকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। ক্যামেলিয়ার মুখে এহেন কথা শুনে কেপ চমকায়। সে অবাক হয়ে ক্যামেলিয়ার পানে তাকিয়ে রয়। ক্যামেলিয়া বিরক্তি নিয়ে বলে, এভাবে কি দেখছো? ভুল কিছু বলিনি আমি। এভাবে ওই মেয়ে যা করেছে তার শাস্তি মৃত্যুদণ্ডই। ইয়ানের শাস্তির ভরসায় থাকলে ও কখনো ওই মেয়েকে যথাযথ শাস্তি দেবে না। আবেগে ভেসে উল্টো দেখা যাবে নিজের রাজ্য ওর নামে লিখে দিবে। কেপ এবার প্রশ্ন করে, মাহাশা মরে গেলে এই কাউন্টের মন থেকে ভালোবাসাও মুছে যাবে বলে মনে হয় তোমার? এর প্রশ্ন শুনে ক্যামেলিয়া থমকায়। চোখের পাতায় নিজের পিতার মুখটা ভেসে ওঠে তার। সে মুখটা দেখে মন জবাব দিয়ে ওঠে না। সৈন্যের সঙ্গে প্রধান সেনাপতির বাসার কাছাকাছি এসে নাওমি গাছপালার আড়ালে লুকিয়ে পড়ল। বিস্মিত নয়নে সে দেখছে বাড়ির বাহির জুড়ে কঠোর পাহারাদার। নাওমি কিভাবে ভেতরে প্রবেশ করতে পারবে ভাবতে ভাবতে সে লক্ষ্য করে বাড়ির পিছন দিক থেকে প্রধান সেনাপতি এবং ক্যামেলিয়া বেরিয়ে আসছে। দুজনেই ভিজে জবজবে অবস্থা। নাওমি অবাক হয়, ক্যামেলিয়া এখানে কি করছে, তাও এই অবস্থায়? নাওমির মনে প্রশ্ন জানে, ক্যামেলিয়া কি সত্যিটা জানে? নাওমির ভাবনার মাঝে তাকে আরো অবাক করে দিতে বাড়ির ভেতর থেকে বড় বড় কদম ফেলে বেরিয়ে আসে কাউন্ট ইয়ান আলবার্ট। এবার নাওমি বিস্ময় তার সপ্তম আকাশে পৌঁছে যায়। ভাই এখানে কি করছে? ভাইও কি সত্যিটা জানে? নাওমির মতো কেব এবং ক্যামেলিয়াও ইয়ানকে দেখে অবাক হয়। ইয়ানও কম অবাক হয় না এ সময় ক্যামেলিয়াকে কেবের সঙ্গে দেখে। সেও বিস্মিত হয়।
সবার মুখের এরকম অভিব্যক্তি দেখে নাওমির সাথে থাকা সৈন্য কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে যায়। এখানে আসলে হচ্ছেটা কি? নাওমি লক্ষ্য করে ক্যামেলিয়া কিছু একটা বলে ইয়ানকে। ইয়ান সঙ্গে সঙ্গে রেগে ক্যামেলিয়াকে সেখান থেকে বোধহয় যেতে বলে। ক্যামেলিয়াও রাগে মুখ চামটা মরে সেখান থেকে প্রস্থান করে। বাকি রইল কেপ। তাহলে কেপকে কাউন্ট নিচু স্বরে কিছু একটা বলতেই কেপ প্রহরীদের সতর্ক করে দিয়ে কাউন্টের সঙ্গে কোথায় যেন চলে যায়। সবাইকে চলে যেতে দেখে সৈন্য সাহস নিয়ে ফিসফিসিয়ে বলে, আমরাও চলুন ফিরে যাই প্রিন্সেস। নাওমি তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাড়িটা দেখতে দেখতে বলে, তুমি ফিরে যাও, আমার কিছু কাজ আছে। হতাশায় ডুবে থাকা বেহেজাত নিজের ভাগ্য মেনে নিয়েছে ইদানিং। কখন সকাল হয় এবং কখন রাত হয় সে সব দিক থেকে তার বিশেষ হুঁশ থাকে না। সে সবসময় অন্য একটা ভুবনে ডুবে থাকে, যে এই ভুবনটার নাম অনুতাপ। এই অনুতাপ তাকে কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তার সবসময় মনে হয় মৃত্যু হলে হোক, শাস্তি হলে হোক, কোনো কিছুতেই আর তার কোনো যায় আসে না। তার মতো মূর্খ ব্যক্তির বাদশা হওয়া তো দূর, বেঁচে থাকাই উচিত না। নিজের জীবন এবং অস্তিত্বটাকে এর পূর্বে কখনো এতটা অপ্রয়োজনীয় বলে মনে হয়নি বেহেজাতের। পৃথিবীর বুকে সব থেকে অপ্রয়োজনীয় কিছু থেকে থাকলে সেটা হলো কেবল তারই বেঁচে থাকাটা। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখা বেহেজাত কপালে হঠাৎই কারো আলতো স্পর্শ অনুভব করল। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকাতেই আলো আধারে ভর্তি এই কামরাটায় নিজের সামনে হাঁটু গেড়ে এক অপ্সরীকে বসে থাকতে দেখল সে। অপ্সরীটা আর কেউ নয়, বরং এই রাজ্যের প্রিন্সেস। মায়া মায়া চোখ দুটো মেলে বেহেজাতকে দেখছে। বেহেজাত কিছু অনুভব করলো কিনা স্পষ্ট বোঝা গেল না। নির্লিপ্ত ভঙ্গিতে সে কিছুটা সোজা হয়ে বসে বলে ওঠে, এখানে কি কাজ তোমার? নাওমি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে। কদিন ধরে হাত পা বাঁধা তোমার? প্রশ্ন করতে করতে নাওমি বেহেজাতের হাতের বাঁধন খুলতে উদ্যত হলো। বেহেজাত সুযোগ দিল না, উল্টো বলে ওঠে, এখান থেকে যাও। নাওমি বিরক্তি নিয়ে তেজ দেখায়। একদম আমাকে আদেশ করবে না, ভুলে যেও না আমি একজন প্রিন্সেস। তুমি আমার রাজ্যে অবস্থান করছো। নাওমির তেজ দেখে নিশ্চুপ রয় বেহেজাত, তবে নিজের হাত কিংবা পায়ের বাঁধন খোলার সুযোগ দেয় না। নাওমি বিরক্ত নিয়ে আশেপাশে তাকায়, প্রশ্ন করে, আব্দুল কোথায়? নাওমি আসার কিছুক্ষণ পূর্বেই আব্দুল একজন সৈন্যের সঙ্গে শৌচাগারে গিয়েছে। এই অপ্রয়োজনীয় কথাটা নাওমিকে বলার রুচি হলো না বেহেজাতের, তাই সে কেবল জবাব দেয়, এসে পড়বে এক্ষুনি। নাওমি এই সময় শার্টের উপর দিয়েই আলতো করে বেহেজাতের হাতের বাহুর জখমটা ছুঁয়ে দিয়ে সার্বিক অবস্থা বোঝার চেষ্টা করে। বেহেজাত টু শব্দও করে না। নাওমি কপালে ভাঁজ নিয়ে প্রশ্ন করে, ব্যথা আছে এখনো? ব্যথা নেই মানে? আলবাত ব্যথা আছে। হাতের বাহুর মাংসপেশির জায়গাটা ঠিকঠাক নিয়তে চিকিৎসা না পাওয়ায় মনে হচ্ছে পুরো পচে গিয়েছে। কি মারাত্মক চিনচিনে ব্যথা করছে। তবে সেই ব্যথা বেহেজাতকে কেন যেন ছুঁতে ব্যর্থ হচ্ছে। এই ব্যথাটুকুকেই শাস্তির অংশ হিসেবে মেনে নিয়েছে সে। নাওমির প্রশ্নের জবাবে বেহেজাত মাথা দুপাশে সামান্য নেড়ে নাবাদক উত্তর দেয়। নাওমি বোধহয় এতে সন্তুষ্ট হলো না। সে আবার অস্থির স্বরে বলে, হাতে সময় নেই, কেফ যে কোনো সময় চলে আসবে। তোমার এবং আব্দুলের পালানোর একমাত্র সুযোগ এটা। বেহেজাতের দৃষ্টি তখন নাওমির গলায় ঝুলন্ত নিজের দেওয়া হাড়টার দিকে। মূর্তির মতো শক্ত হয়ে কিছুক্ষণ সেই পানে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। সরাসরি নাওমির চোখে চোখ রেখে বলে, তোমার ভাই খুন করেনি, আমি প্রমাণ পেয়েছি। আমি এবং আমার বোন অপরাধী। নাওমি থমকায়। তার ভাই কাউন্টিয়ান আলবার্ট যে খুন করেনি এ দৃঢ় বিশ্বাস নাওমির আগে থেকে ছিল, তাই এটা শুনে সে খুব একটা অবাক হয়নি। তবে বেহেজাত কিভাবে প্রমাণ পেয়ে নিশ্চিত হলো সেটা কিঞ্চিত ভাবাচ্ছে তাকে। নিজের ভাবনাকে একপাশে রেখে বেহেজাতের বলা শেষ বাক্যটার প্রেক্ষিতে সে বলে ওঠে, তোমার বোন একজন কাউন্টকে হত্যা চেষ্টা করেছে, সেটার কোনো ক্ষমা নেই। তোমার অপরাধ হলো আমাকে অপহরণ করা। আমি তোমাকে ক্ষমা করে এই দায় থেকে মুক্ত করলাম। তোমার নিজ রাজ্যে ফিরে যেতে কোনো বাধা নেই। বেহেজাত দেখে নাওমির সরলতা। এই মেয়ে যেই ভালোবাসার খাতিরে তাকে ক্ষমা করলো, সেই ভালোবাসাটাই তো কেবল ছলনা। বেহেজাতের চিৎকার করে এই সত্যিটা নাওমিকে জানাতে ইচ্ছে করলো, কিন্তু সে জানাতে পারল না। সত্যটা জানলে বোধহয় এই মেয়ে আরো কষ্ট পাবে। এই কষ্টটুকু বরং নাই দিল বেহেজাত। সে কেবল থমথমে গলায় আওড়ায়, তোমাকে অপহরণ করাটা আমার একমাত্র অপরাধ নয়। তোমার অজানা অনেক কিছু আছে। তুমি জানো না এমন অপরাধও আমি করেছি। আমি এখনো অপরাধী। তুমি না জানলেও নিজের বিবেকের আদালতে আমি মস্ত বড় এক অপরাধী। নাওমি কেবল নীরবে তাকিয়ে থাকে বেহেজাতের দিকে।
ঠিক সেই মুহূর্তেই কামরা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আব্দুল এবং একজন প্রহরী। প্রহরীটা নাওমির আগমন সম্পর্কে অবগত ছিল না। সে বিস্মিত ভঙ্গিতে দ্রুত সম্মান প্রদর্শন করে বলে ওঠে, প্রিন্সেস। নাওমি সঙ্গে সঙ্গে কণ্ঠে তেজ নিয়ে প্রহরীকে আদেশ দেয়, তুমি যেতে পারো। কিন্তু প্রধান সেনাপতি তো। নাওমি গর্জে ওঠে, প্রধান সেনাপতি আমার থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কবে থেকে? প্রহরীর সাহস মিয়ে যায়। সে মাথা নুয়ে প্রস্থান করার পূর্বে বলে, দুঃখিত প্রিন্সেস, বেয়াদবি মার্জনা করবেন। প্রহরী চলে যেতেই বেহেজাতকে এবার গম্ভীর দেখায়। সে সরাসরি নাওমিকে বলে, সাহায্য করতে চাও তাহলে একটা সাহায্য করো, কেবল আব্দুলকে এখান থেকে মুক্ত করে তুরস্কে ফিরে যেতে সাহায্য করো। ও নিরাপদ। ও শাস্তি পেলে সেটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দরজার নিকট দাঁড়িয়ে থাকা আব্দুল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, কখনো না, আমি আপনাদের ফেলে যেতে পারি না, এরকম কিছু বলবেন না। বেহেজাতের চোখ রাঙানিতে থেমে যায় আব্দুল, কিন্তু নাওমি কথা বলে ওঠে, তোমরা দুজনই যাবে আমার সঙ্গে, কোনো কথা শুনতে চাইছি না, ওঠো। বেহেজাত এবার কিছুটা দৃঢ় স্বরে থমকে ওঠে। তুমি শোনো আমার কথা, আমার বোন এখানেই আছে। আমি জানি ও এখন আর রাজ্যে ফিরতে চাইবে না। আমিও ওকে ফেলে কোথাও যাব না। তাছাড়া আমি নিজের ভাগ্য এবং আসন্ন যে কোনো শাস্তি মেনে নিয়েছি। তুমি মূর্খদের মতো সহানুভূতি দেখানো বন্ধ করো। সম্ভব হলে আব্দুলকে সাহায্য করো, আর না হয় চলে যাও এখান থেকে। বেহেজাতের বলা মূর্খ শব্দটা নাওমির আত্মসম্মানে আঘাত করলো। আসলেই তো সে মূর্খই তো। মূর্খ না হলে কি এই যুবকের প্রতি সে এখনো মায়া দেখায়? নাওমি নীরবে উঠে দাঁড়ায়। এক পল বেহেজাতকে দেখে নিয়ে অতঃপর কামরা থেকে বেরিয়ে যেতে যেতে আব্দুলের উদ্দেশ্যে বলে, আমি বাড়ির বাহিরে অপেক্ষা করছি আব্দুল। তোমাকে সাহায্য করতে আমার কোনো আপত্তি নেই। নিজ রাজ্যে ফিরতে চাইলেই নিচে চলে এসো। প্রিন্সেস নাওমি কামরা থেকে বেরিয়ে যেতেই আব্দুল ঘাটতাড়ার মতো কক্ষের এক কোণে মেঝেতে বসে পড়ে। চোখে মুখে তার গর্তমির ভাব, অর্থাৎ সে কোথাও যাবে না। বেহেজাত কিছুটা রাগ নিয়ে ডাকে, আব্দুল। আব্দুল এই প্রথম যুবরাজের ডাকে সাড়া দেয় না। সে ভালো করেই জানে যুবরাজ কি বলতে পারে। আব্দুল মোটেও আজকে যুবরাজের কোনো আদেশ মানবে না। বেহেজাত আবারও ডাকে, আব্দুল, বেয়াদবি করবে না, চুপচাপ আমার কথা শোনো, রাজ্যে ফিরে যাও। আপনাদের রেখে কোথাও যাব না। বিশ্বাসঘাতক নই আমি। ক্ষমা পেলে তিনজন একসঙ্গে খাবো, শাস্তি ভোগ করার হলেও একসঙ্গে করব। বেহেজাত এবার সামান্য হেসে বলে, বিশ্বাসঘাতক নও, অথচ বিশ্বাসঘাতকদের সঙ্গে শাস্তি ভোগ করতে চাইছো? আব্দুল এবার অসহায় চোখে যুবরাজের পানে তাকিয়ে বলে, আপনাদের সঙ্গে প্রতারণা হয়েছে। আব্দুল হুট করে অবুঝের মতো আচরণ করছে। দুদিন আগেও সে ন্যায় অন্যায় সম্পর্কে কথা বলিয়ে আড়ালো, কিন্তু এই মুহূর্তে যেন যুবরাজ এবং রাজকুমারের সঙ্গে হওয়া অন্যায়টাই তার কাছে মুখ্য হয়ে গিয়েছে। বেহেজাত এবার শান্ত গলায় বলে, আমার এবং জেলানের অপরাধবোধের বোঝা আর ভারী কারণ না আব্দুল। ফিরে যাও রাজ্যে, গিয়ে তোমাদের সম্মানীয় বাদশাহ বেগমকে জানাবে তার ছেলে মারা গিয়েছে। সঙ্গে এটাও জানাবে যে মৃত্যুর আগ মুহূর্তেও আমি ওনাকে ক্ষমা করিনি। ওনাকে এই কথাটুকু জানানোর জন্য হলেও তোমাকে ফিরে যেতে হবে। আমার কথাটুকু রাখো, ওই মেয়েটার নিচে অপেক্ষা করছে। আব্দুলের মুখটা আরো অসহায় দেখাচ্ছে। সে বলে ওঠে, আপনাদের কি মৃত্যুদণ্ড হবে? দৈহিক মৃত্যু না হলে কি হবে? প্রতারণার অনলে আত্মিক মৃত্যু তো হয়েছে বেহেজাতের। পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম আঘাতটা আপনজনের কাছ থেকে পেলে সেটার থেকে বেশি যন্ত্রণার কিছু হয়? বেহেজাত আব্দুলের প্রশ্নের জবাব দেয় না, কেবল বলে, মেয়েটা অপেক্ষা করছে, দ্রুত যাও আব্দুল, ওকে অপেক্ষা করিও না। নিজের কথাটুকু শেষ করেই বেহেজাত দৃষ্টি ফিরিয়ে নেয়। আব্দুল বেশ কিছুক্ষণ অসহায়ের মতো তাকিয়ে থাকে বেহেজাতের পানে। অতঃপর একটা পর্যায়ে সে নিজের হাত বাঁধা অবস্থায় উঠে দাঁড়ায়। শেষবারের মতো যুবরাজকে সালাম দিয়ে কামরা থেকে বেরিয়ে যায়। আব্দুল বেরিয়ে যেতেই খালি কামরাটায় বেহেজাত চোখ বুজে স্বস্তির হাসি হেসে বিড়বিড়িয়ে ওঠে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্রির প্রহর চলছে। গুদাম ঘরের মতো কামরাটার মেঝেতে নিথর ভঙ্গিতে বসে আছে এক নারী। তার সামনেই মেঝেতে একটা থালায় না ছোঁয়া অখাদ্য পড়ে আছে। নারীটা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছে, তবে তার ভাবনার গণ্ডি অন্য কোথাও সীমাবদ্ধ। গলার মসৃণ ত্বকটায় দড়ির চাপের লাল দাগ স্পষ্ট হয়ে আছে। এই তো ঘণ্টা কয়েক আগে ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে সে মরতে বসেছিল। তার গলায় পেঁচানো ছিল ওই সাপের মতো দেখতে দড়িটা। প্রাণপ্রদীপটা প্রায় নেভে নেভে হয়ে এসেছিল। চোখ মুখে সব অন্ধকার দেখতে শুরু করেছিল সে।
হাজার চেষ্টা করেও সামান্য নিঃশ্বাস নিতে ব্যর্থ হয়ে যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সে, ঠিক সেই মুহূর্তেই ইয়ান তার উপর সদয় হয়। হাত আলগা করে ছেড়ে দেয় দড়ির প্যাচ। সঙ্গে সঙ্গে জেলান গলা ধরে কাশতে কাশতে মেঝেতে ধপ করে বসে পড়ে। না চাইতেও পানির জন্য ছটফট করছিল জেলান। থাকতে না পেরে স্পিটে বলেও ছিল তাকে সামান্য পানি দেওয়ার জন্য। ইয়ান শুনেও ছিল সে আকুতি, তবে সে সামান্য আগ্রহজন না করে জেলানের চুলের মুঠি চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে গাহিম করা ভঙ্গিতে হিসেসিয়ে বলে, তুমি স্বেচ্ছায় আমার হাতে খুন হতে চাইছ, নিজের পরিণতি আমার হাতে সঁপে দিয়েছ। অথচ মানুষ স্বেচ্ছায় যেটা চায় সেটা কখনো শাস্তি হয় না। স্বেচ্ছায় পাওয়া জিনিসটা মানুষের কাছে উপভোগ্য হয়, উপহার তুল্য হয়।